মুম্বাই শহরের রিমি বন্ধুদের সঙ্গে মানালি ঘুরতে গিয়েছিল, আর সেখানেই তার আলাপ হয় নয়ডার একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারী প্রকাশের সঙ্গে। প্রকাশও তার বন্ধুদের সঙ্গে মানালি ঘুরতে গিয়েছিল, আর ট্রিপের সময়ে দুজনেই একই ট্যুরিস্ট গাইড হায়ার করেছিল। তাই বেড়ানোর মাঝেই দুজনে কাছাকাছি আসে, একে অপরকে ফোন নাম্বার দেওয়া নেওয়া করে, আর বাড়ি এসে ফোনে কথা বলে তাদের ভালোবাসা এগোতে থাকে। আই মিস ইউ প্রকাশ, চলো না আমরা বিয়ে করে নিই। কিন্তু তুমি একজন মডার্ন মেরিমি, তাছাড়া আমার পরিবার একটু সেকেলে মানসিকতার, আর তাছাড়া তোমার চাকরিও তো মুম্বাইতে। তাতে কি হয়েছে প্রকাশ? প্রকাশ, আমরা দুজনে একসঙ্গে জীবন কাটাবো, ফ্যামিলি নয়। আর আমার কোম্পানির কথা বলছো? আমি কথা বলে নিয়েছি অফিসে, ওরা আমাকে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দেবে, তো আমি বাড়ি থেকেই কাজ করে নেব। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি আজকেই মায়ের সাথে কথা বলবো, আজকেই। এরপর প্রকাশ আর রিমি বাড়ির লোকেদের রাজি করায়, আর সকলের সম্মতিতে তাদের বিয়ে হয়। মুম্বাইয়ের মেয়ে বিয়ে করে নয়ডায় চলে আসে। বিয়ের অনুষ্ঠান আর হানিমুন মিটে গেলে প্রকাশ আবার অফিসে যাওয়া শুরু করে, আর রিমি বাড়িতেই ল্যাপটপে তার অফিসের কাজ করতে থাকে। বেশ কিছুদিন পরে, আরে ও কালা বৌমা, কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না? আমার পেটে তো ছুঁচো যুদ্ধ করছে সেই থেকে। ওই এত যুদ্ধ তো রুশ আর ওই ইউক্রেনেও হয়নি যতটা আমার পেটের মধ্যে হচ্ছে। উফ। ইয়েস মিস্টার শর্মা, আমি এক্ষুনি আপনাকে মেইল পাঠাচ্ছি। ইয়েস ইয়েস করেই যাচ্ছে। আরে আমাকে কি না খাইয়ে মারার প্ল্যান নাকি? মিস্টার শর্মা, আমি আপনাকে মেইল পাঠিয়ে দিয়েছি, চেক করে নেবেন। ওকে, বাই। উফ মা, আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলাম। আমাকে লেকচার দেওয়ার আগে তো রান্নাঘরে একবার দেখে নিতে পারো যে খাবারটা তৈরি করা আছে কিনা। আমি অনেকক্ষণ রেডি করে রেখেছি খাবার, চলো মেরে দিচ্ছি। রিমি ছিল একজন মডার্ন মেয়ে, সেই সঙ্গে নিজের কেরিয়ার নিয়ে সে খুবই সিরিয়াস ছিল, কিন্তু সেই সঙ্গে সে বাড়ির দায়িত্ব সুন্দর করে পালন করত। তার অফিসের কাজের জন্য বাড়িতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য সে একজন কাজের লোকও রেখেছিল। আরে বাড়ির সব কাজ তো তুমি ওই শিলাকে দিয়েই করিয়ে নাও। আমাদের সময় জানো, একা হাতে আমি সব কাজ করতাম। তোমার থেকে যদি ওই শিলার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতাম, আমার কপালটা ভালো থাকতো। হ্যাঁ ম্যাডাম, অফারটা কিন্তু খারাপ নয়, আমি এখনো তৈরি আছি। ওই তুই চুপ কর, নিজের কাজে মন দে। আর মা, আমি যাতে ভালো করে মন দিয়ে কাজ করতে পারি সেই জন্যই তো শিলাকে কাজে রেখেছি। আর তাছাড়াও ওর কাজের মাইনেটা তো আমিই দিই, তাহলে কি সমস্যা হচ্ছে? মা, তুমি শুধু পায়ের উপর পা তুলে আরাম করো। এই শিলা, মায়ের মাথাটা ভালো করে নাড়িয়ে দে তো, মানে মালিশ করে দে। হ্যাঁ ম্যাডাম। এভাবেই রিমি আর প্রকাশের বিয়ের 1 মাস কেটে গেলে শকুন্তলা রিমিকে বারবার বাচ্চা নেওয়ার কথা বলেই চলত। আরে ও মুখপুরি, আমি মরে যাওয়ার পরেই কি এই বাড়িতে নাতি নাতনি আসবে? আরে 1 মাস হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, ভগবান জানে এই বাড়িতে কবে বাচ্চার কান্নার আওয়াজ পাবো। মা, এখন আমি আমার কেরিয়ারে ফোকাস করতে চাই, বাচ্চা নেওয়ার জন্য আমি এখন রেডি নই। হ্যাঁ, রেডি না মানে? আরে তোর থেকে তো ভালো ওই কালুর মুরগি, প্রত্যেক মাসে 100টা করে ডিম দেয়, আর তুমি আমাদেরকে একটা ডিম মানে একটা বাচ্চা দিতে পারছো না। মা, তুমি একটা মুরগির সঙ্গে আমার তুলনা করছো? আর 1 বছর কেন, আগামী 5 বছরেও বাচ্চা নেওয়ার আমার কোনো প্ল্যান নেই। এই বলে রিমি সেখান থেকে চলে গেলে শকুন্তলা তার মাথা ধরে সেখানেই বসে পড়ে। তখনই সেখানে প্রতিবেশী উর্মিলা এলে শকুন্তলা তাকে সবটা বলার পরে, এই ব্যাপার, আমি শুনেছি ওই পুরনো মন্দিরের পিছনে একটা সাধু বাবা বসেন। শুনেছি ওনার কাছে সব সমস্যার সমাধান থাকে। আমি তো বলবো তুই কালকেই গিয়ে দেখা কর। এই শুনে শকুন্তলা পরের দিনেই সেই সাধুর কাছে গিয়ে সবটা বলে। তুই কোনো চিন্তা করিস না, এই নে এটা নে, এটা দুধে মিশিয়ে তোর বৌমাকে খাইয়ে দে, তারপর দেখ কি হয়। এরপর শকুন্তলা সেই ওষুধটা নিয়ে বাড়ি চলে এসে দুধের গ্লাসে ওষুধটা মিশিয়ে দিয়ে বৌমাকে বলে, এই নাও বৌমা, সারাদিন অফিসের কাজ করে তুমি ক্লান্ত তো। হ্যাঁ মা, তুমি? আজকে সূর্য কোন দিকে উঠেছে? দাও, ভালোবেসে এনেছো যখন খেয়েই নি। আর পরের দিন সকালবেলাতে প্রকাশ ঘুম থেকে উঠে দেখে সারা বিছানাতে ডিম রয়েছে, যা দেখে সে অবাক হয়ে যায়। হে ভগবান, এতগুলো ডিম ঘরে, এতগুলো মুরগি কোথা থেকে আসলো ঘরে? রিমি, ওঠো, দেখো এগুলো কি, দেখো। হ্যাঁ, এত ডিম কোত্থেকে এলো? এরপর রিমি যেখানেই বসত সেখানেই ডিম ছড়িয়ে পড়ত, যা দেখে শকুন্তলা অবাক হয়ে বলে,
হ্যাঁ, বৌমা ডিম পাড়ছে। দাঁড়াও বৌমা, আমি তোমার জন্য একটা চুপড়ি নিয়ে আসি, ওটাতেই ডিম পেড়ে রাখো। আর প্রকাশ, তুই চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন বৌমার পাড়া ডিম বিক্রি কর। তখনই সেখানে কাল্লু সাধু বাবাকে সঙ্গে নিয়ে আসে। আসবো কাকিমা, বিষয়টা হয়েছে কি, যেই না আপনি আপনার বউবার জন্য সন্তান হওয়ার ওষুধ নিতে গেছিলেন, সে না আমিও গেছিলাম মুরগিগুলো যাতে বেশি করে ডিম দেয় সেই ওষুধ নিতে। আর ভুল করে আমার শিষ্য তোকে ভুল প্যাকেট দিয়ে দিয়েছে, যেই জন্য এই সব হলো। এই নাও মা, এই ওষুধটা খেলেই তোমার ডিম পাড়া বন্ধ হয়ে যাবে, খেয়ে নিও। বাচ্চা হওয়ার ওষুধ? মা, এসব আবার কি? আমাকে ক্ষমা করে দে বাবা, ওই বাচ্চার চাহিদায় আমি এমনটা করেছি। আমি ভাবছিলাম নাতি নাতনির মুখ না দেখে আমি এই পৃথিবী থেকে চলে যাব। মা, আমরা জানি যে তোমারও কিছু ইচ্ছে আছে, তুমিও নাতি নাতনিদের কোলে করে নিয়ে খেলতে চাও, কিন্তু আমাদেরকেও একটু সময় দাও। আমরা ভালো করে নিজেদের কেরিয়ারটা আগে সেট করি, যে বাচ্চা আসবে তার ফিউচার সিকিউর করি। মা, বাচ্চাকে জন্ম দিলেই তো আর হবে না, বাচ্চাটাকে আমাদের সময় দিতে হবে, সব রকমের সুযোগ সুবিধা দিতে হবে তাকে। আর কে বলেছে আপনার বয়স হয়ে গেছে? আপনি তো নাতির নাতিদেরও মুখ দেখবেন। রিমি ঠিক বলছে মা, আর তাছাড়া এগুলো তো আমাদের ভবিষ্যতের জন্যই করছে। এরপর শকুন্তলা তার ভুলটা বুঝতে পারলে আর কখনো রিমিকে এই কথা বলতো না, সেই সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য বৌমাকে অনুপ্রেরণাও দিত। কি মজা হচ্ছে না? হ্যাঁ, আর আজ তো পরিলোকের আবহাওয়াও কি সুন্দর, এত ভালো আবহাওয়া, তার উপর মাও বাড়িতে নেই। আজ তো যত ইচ্ছে আমরা মজা করতেই থাকবো। হ্যাঁ, কিন্তু সন্ধ্যা নামার আগে আমাদেরকে পরিমহলে ফিরে যেতে হবে। মা যদি জানতে পারে আমরা সারাদিন বাইরে ছিলাম, খুব রাগ করবে। আরে চিন্তা করছিস কেন? আমি এই ছড়ি ঘোরাবো আর মুহূর্তের মধ্যে তোদের দুজনকে নিয়ে পরিমহলে উড়ে চলে যাব। বাহ রাগিনী, কি বললি তুই? আরে আমি কি মজার কথা বললাম যে এত হাসছিস তোরা? মজাই তো করছিস। আমরা জানি তুই এখনো ওড়ার আর ওড়ানোর জাদু শিখিসনি। কে বললো? এক্ষুনি দেখাবো আমি তোদেরকে উড়িয়ে। হ্যাঁ হ্যাঁ দেখা, আমরাও দেখি যে জাদু আমরা এখনো শিখিনি তুই কেমন করে শিখলি। এরপর রাগিনী তখনই তার ছড়ি ঘুরিয়ে তার জাদু দিয়ে তার দুই বোন কামিনী আর মোহিনীকে ওড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে এমনটা করতে না পেরে মুখ ভার করে ফেলে। যদিও তার দুই বোন হাসতে হাসতে তাকে বলল, আরে আরে রাগিনী, এবার থাম, আমরা কখন থেকে হাওয়ায় উঠছি, এবার ক্লান্ত হয়ে গেছি, আমাদের নিচে নামিয়ে দে না। উঠতে কিন্তু দারুণ মজা হলো সত্যি। হ্যাঁ হ্যাঁ হাস, যত ইচ্ছা হেসে নে। দেখিস তোরা, আমি মায়ের থেকে একবারেই জাদুটা শিখে নিই, তারপর তোদের দুজনকে হাওয়াতে উড়িয়ে আকাশে টাঙিয়ে দেব। এই কাহিনীটি হলো রাগিনী, মোহিনী আর কামিনী নামের এই তিন বোনের, যারা আসলে পরীর রাজ্যের তিনজন রাজকুমারী। তিনজনেই ছিল ভীষণ মজার। যখনই পরিলোকের রানী অর্থাৎ তাদের মা বাইরে যেত, তখনই তিন বোন মিলে বাইরে এসে খুব আনন্দ করত। ওই দিন সন্ধ্যাবেলাতে রাগিনী বলল, আরে মা, তুমি চলে এসেছো, কত দেরি করলে বলো তো? জানো মা, আমরা তিনজন আজকে তোমার জন্য অপেক্ষা করেই যাচ্ছিলাম, তুমি কখন আসবে, খাবার খাবো একসাথে। আচ্ছা, এই ব্যাপার। এই বলেই পরীর রানী তার চোখ বন্ধ করে জাদু শক্তি দিয়ে ওই ফেলে আসা দিনগুলোকে দেখতে লাগলো। আমি সব দেখলাম, কেমন করে তোমরা দোলনায় বসে আমার অপেক্ষা করছিলে, তাও সারাদিন। কি ঠিক বললাম তো? মা, তুমি এটা কিভাবে করো? আরে পাগল, মা তো সব জাদু জানে। মা, আমাদেরও জাদু শেখাও না, আমরাও সব শিখতে চাই। হ্যাঁ, আমরা জিনিস তো ওড়াতে পারি, কিন্তু নিজেরা উঠতে পারি না, কারণ তোমরা তিনজন ভীষণ চঞ্চল। জাদু শেখার জন্য অনেক একাগ্রতার দরকার। চলো এখন এইসব ছাড়ো আর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি কাল সকালে তোমাদেরকে শেখাবো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ওড়া যায়। ঠিক আছে মা। আর তারা ঘুমিয়ে পড়লে দরজার সামনে একজন লোক এসে বলে, মহারাজ, তিনজনেই ঘুমিয়ে পড়েছে। হা হা হা, এই পরিলোকের শাসনভার নিজের হাতে নেওয়ার সময় চলে এসেছে। এই তিনজন যাবে পরিলোকের বাইরে, আর রানী পরী ও যাবে কারাগারে, আর আমি হব হা 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 পরিলোকের রাজা। মহারাজ, আর আপনি বসবেন পরিলোকের সিংহাসনে।
মহারাজ অনন্ত সিংহের জয় হোক। ইনি হলেন পরিলোকের মহামন্ত্রী আর রানী পরীর পরামর্শদাতা অনন্ত সিংহ, যিনি আসলে ভীষণই দুষ্ট ছিলেন আর সমস্ত জাদু জানার ফলে ইনি পরিলোকের রাজা হতে চাইতেন। আর উনি ওনার জাদু দিয়ে রানী পরীকে কারাগারে বন্দি করে তার জাদুর ছড়িও কেড়ে নেয়। দুষ্টু অনন্ত সিংহ, নিজের রূপ দেখিয়ে দিলে না, আমি ছাড়বো না তোমাকে। তুই এই বুড়ি, তুই আবার কি করবি রে? তোর কাছে তো জাদুর ছড়িটাই নেই, তাই কোনো জাদুই আর তোর দ্বারা হচ্ছে না। ছড়ি ছাড়া বুড়ি, তার আবার এত বাড়াবাড়ি। অনন্ত সিংহ রানী পরীর 3টে মেয়েকে মেরে ফেলেছে ভেবে রানী কাঁদতে থাকে। অন্যদিকে পৃথিবীতে 3জন রাজকুমারীর চোখ খোলার পরে, আরে এটা আমরা কোথায় এলাম? আর আমাদের জামা কাপড় কি? মা কোথায়? আর আমাদের পরিমহল? মনে হচ্ছে এটা পৃথিবী। মা আমাকে পৃথিবীর ব্যাপারে বলেছিল, কিন্তু আমরা এখানে এলাম কিভাবে? আর এখন ফিরে কিভাবে যাব? চলো কাউকে খুঁজে সাহায্য চাই। অনন্ত সিংহের জাদুতে 3জন রাজকুমারীর পোশাকই অতি সাধারণ হয়ে গিয়েছিল। তারপর একটা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে রাগিনী বলল, কেউ আছেন? আমি আছি, কিন্তু তুমি কে মা? প্রণাম মা, আমার নাম রাগিনী আর এরা দুজন আমার বোন মোহিনী আর কামিনী। আমরা 3জন। কি হয়েছে বলো? আমাদের খুব খিদে পেয়েছে। এই পৃথিবীতে আমাদের কেউ নেই। আরে এমন কেন বলছো? ওই ভগবান আছেন না, উনি সবার রক্ষাকর্তা। আসো, ভেতরে আসো। সরলার কুঁড়েঘরটি খুবই ছোট ছিল আর সে তার 3 ছেলে রমেশ, মহেশ এবং কমলেশের সঙ্গে সেখানে থাকত, যারা ছিল কাঠুরে আর স্বভাবে ভীষণই দয়ালু আর পরিশ্রমী। এভাবেই কিছু মাস কাটার পর একদিন, এখন আমার বয়স হয়েছে, জানি না ভগবান আমাকে কখন উপরে ডেকে নেয়। আর তোমাদের 3জনেরও তো কেউ নেই। আমি চাই তোমরা 3জন আমার 3 ছেলেকে বিয়ে করো, যদি তোমরা রাজি থাকো তো। সরলার এই কথায় 3জন রাজকুমারী রাজি হয়ে যায়। আর যখনই 3 ভাই নিজের স্ত্রীদের কপালে সিঁদুর পরালো, তখনই এক চমৎকারী আলোতে 3জন রাজকুমারী তার আসল রূপে ফিরে আসে। সেই সঙ্গে তারা তাদের জাদুর শক্তিও ফিরে পায়। আর এইসব দেখে সরলা তার পরি বৌমাদের মাথায় হাত রেখে বলে, তোমরা 3জন তো সত্যিই মা লক্ষ্মীর রূপ। তোমাদেরকে বৌমা পেয়ে আমি খুব খুশি। ভগবান তোমাদের মঙ্গল করুক। আমরা তখনই খুশি হব যখন আমাদের মাকে ওই দুষ্টু অনন্ত সিংহের হাত থেকে রক্ষা করব। আমাদের অনুমতি দিন, পরিলোকে গিয়ে সবকিছু ঠিক করে আবার এখানে আসব। সরলা মাথা নাড়িয়ে 3জন রাজকুমারীকেই ফিরে যাওয়ার অনুমতি দেয়। আর 3জন রাজকুমারী মিলে অনন্ত সিংহের সঙ্গে লড়াই করে তাকে হারিয়ে পরিলোক আর রানীকে উদ্ধার করে। আর তারপর, মায়েরা তোরা এখন আর আমার থেকে দূরে যাস না। না মা, আমাদের যেতেই হবে, কারণ ওখানে আমাদের আরো একটা মা আর পরিবার আছে। আর এখন আমরা তোমার দুষ্টু মেয়ে নয়, বরং এক পরিবারের দায়িত্ববান বৌমা হয়ে গেছি। তাই আমাদের দায়িত্ব তো পালন করতেই হবে। হ্যাঁ মা, কিন্তু এটা ভেবো না যে আমরা পরিলোককে ভুলে যাব। এই পরিলোক হলো আমাদের নিজেদের বাড়ি, যে সম্পর্ক আমাদের সারা জীবন থাকবে। Thanks for watching.